শুভেচ্ছা। বাঙালিয়ানার প্রদোষের সংবাদে স্বাগত। শুরুতেই শুনে নিচ্ছি সংবাদ শিরোনাম। ঢাকা জানিয়ে দিল এখনই দিল্লি যাচ্ছেন না তারেক রহমান। অস্ট্রেলিয়ায় বাংলাদেশের ইতিহাস, অসম্ভবকে সম্ভব করে অস্ট্রেলিয়ার মাটিতে মাইটি অজিদের টেস্টে হারালো পুরুষ ক্রিকেট দল। মিয়ানমারের আবারও বর্ণবাদী আচরণ, অধিকাংশ রোহিঙ্গাকে বাঙালি দাবি করে প্রকাশ্যেই কথা বলছে নেপিদো। দেশের অধিকাংশ জাহাজ ভাঙা ইয়ার্ড গ্রিন ঘোষিত হলেও থামছে না মৃত্যুর মিছিল। এবার অন্যান্য সংবাদের সঙ্গে বিস্তারিত। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফরের সম্ভাবনা আপাতত বাতিল হয়ে গেছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় 16 আগস্ট রোববার আনুষ্ঠানিকভাবে বলেছে এ সফরের জন্য একটি অনুকূল পরিবেশ তৈরি করা প্রয়োজন। ঢাকায় রোববার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস ব্রিফিংয়ে এ কথা জানিয়েছেন মন্ত্রণালয়ের মুখপাত্র AKM শহীদুল করিম। এর আগে ভারতীয় গণমাধ্যমগুলো আভাস দিয়েছিল যে আগামী সপ্তাহের মাঝামাঝি 2 দিনের সফরে ভারত যেতে পারেন তারেক রহমান। তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার অনুষ্ঠানে যোগ দিতে আসা ভারতীয় লোকসভার স্পিকার দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পক্ষ থেকে তারেক রহমানকে ভারত সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছিলেন। এছাড়া ভারতের দিক থেকে আরও একটি আমন্ত্রণ ছিল। সেটি হলো চলতি বছরের সেপ্টেম্বরে ভারতের রাজধানী নয়াদিল্লিতে ব্রিক্সের যে সম্মেলন হবে সেখানে বিমস্টেকের বর্তমান চেয়ারম্যান হিসাবে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানানো হয়েছিল। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র AKM শহীদুল করিম বলেন, দ্বিপাক্ষিক প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী শেখ হাসিনা ও অন্যান্য পলাতক অপরাধীদের দ্রুত ফেরত পাঠাতে এবং শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডে অভিযুক্ত ঘাতকদের বাংলাদেশের কাছে হস্তান্তর করতে ভারতীয় কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানিয়েছি। বাংলাদেশ এই জবাবের অপেক্ষায় আছে। 16 আগস্ট দিনটি লেখা থাকবে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে, কারণ এটিই তো দেশের ক্রিকেট ইতিহাসের সেরা দিন। 2017 সালে মিরপুরে অস্ট্রেলিয়াকে প্রথমবার টেস্ট হারায় বাংলাদেশ। 16 আগস্ট অস্ট্রেলিয়ার মাটিতে এলো দ্বিতীয় জয়, সেটিও 9 উইকেটের বিশাল ব্যবধান এবং একদিনেরও বেশি সময় হাতে রেখেই। এমন একটি দেশের বিপক্ষে জয় যে দেশের ক্রিকেট একটি খেলা নয়, একটি সিস্টেম। বাংলাদেশ ইঞ্জিনের মতো চলা সে সিস্টেমকে এক ঘুষিতে নকআউট করে দিয়েছে। বাংলাদেশ দলের ডারউইন ইতিহাসের বেশিরভাগটা লেখা হয়ে গিয়েছিল টেস্টের প্রথম 3 দিনেই। তৃতীয় দিন শেষ বেলায় শুরু হয় উপসংহার লেখা, যেটি ক্রিকেটের বর্ণাঢ্য ভাষায় বাংলাদেশ লিখে শেষ করেছে আজ রোববার। ডারউইন তো বটেই, অস্ট্রেলিয়াতেই 23 বছর পর টেস্ট খেলতে এসে একদিনেরও বেশি সময় হাতে রেখে বাংলাদেশ ম্যাচ জিতে গেছে 9 উইকেটে। গ্রিনের সেঞ্চুরিতে ইনিংস হার এড়ানো গেলেও দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের সামনে মাত্র 57 রানের লক্ষ্য দিতে পেরেছিল 284 রানে অল আউট হওয়া অস্ট্রেলিয়া। চতুর্থ দিন সকালের উইকেট থেকে মেহেদী হাসান মিরাজ যে টার্নার বাউন্স পেলেন অস্ট্রেলিয়ার লেজটাকে গুটিয়ে দিয়েছে সেটাই। ইনিংসের 60তম ওভারে মিরাজের বাঁক খাওয়া একটি বল লাফিয়ে উঠেছিল একটু, ব্যাটের কানায় বল ছুঁয়ে কট বিহাইন্ড হন ক্যারি। এরপর 66, 74 এবং 96তম ওভারে তিনি ফিরিয়েছেন বে ওয়েবস্টার, প্যাট কামিন্স আর শেষ ব্যাটসম্যান নাথান লায়নকেও। সব মিলিয়ে 66 রান দিয়ে টেস্টে 15তম ওভারের মতো 5 উইকেট পান মেহেদী হাসান মিরাজ। 57 রানের লক্ষ্য নিয়ে বাংলাদেশের জয়টা এরপর হয়ে দাঁড়ায় কেবলই আনুষ্ঠানিকতা। প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান তানজিদ হাসান ইনিংসের দ্বিতীয় ওভারেই বোল্ড হয়ে যান জস হ্যাজেলউডের বলে। তবে আরেক ওপেনার সাদমান ইসলাম আর তীরে নামা অভিজ্ঞ মমিনুল হক মিলে এরপর ইতিহাসের বাকিটা লিখেই মাঠ ছেড়েছেন বিজয়ের উৎসবে ভাসতে ভাসতে। সাদমান 25 আর মমিনুল অপরাজিত 30 রানে। ওয়েবস্টারকে ডিপ ব্যাকওয়ার্ড পয়েন্ট দিয়ে মারা বাউন্ডারিতে জয়সূচক রানটা করেছেন মমিনুলই। মাইটি অজিস আর ক্রাশড বাই টিম টাইগার্স। মিয়ানমার থেকে বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা জনগোষ্ঠীকে আবারও বাঙালি দাবি করে নতুন একটি বিবৃতি দিয়েছে মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয়। রাখাইনের বাসিন্দা হিসেবে পরিচয় নিশ্চিত হওয়া ব্যক্তিদেরই ফেরত নেওয়া হবে বলে এতে বলা হয়েছে। মিয়ানমারের দেওয়া এই বিবৃতিতে রাখাইন রাজ্যের নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হলে বাংলাদেশের আশ্রয় শিবিরে থাকা 3 লাখের কিছু বেশি বাস্তুচ্যুত মানুষকে ফিরিয়ে নিতে ইচ্ছুক হওয়ার কথা যেমন বলা হয়েছে, তেমনি বাংলাদেশের পক্ষ থেকে দেওয়া তালিকায় যে সংখ্যা উল্লেখ করা হয়েছে তা নিয়ে আপত্তিও জানিয়েছে দেশটি। এছাড়া রোহিঙ্গা জনগোষ্ঠীকে বাঙালি হিসেবে উল্লেখ করে মিয়ানমার দাবি করেছে যে জাতিগত নামে তাদের পরিচয় করানো হচ্ছে সেই নামে কোনো গোষ্ঠী দেশটিতে নেই।
মিয়ানমারের এই বিবৃতি নিয়ে এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি বাংলাদেশ, তবে বিবৃতিটিকে পুরনো কৌশলের পুনরাবৃত্তি হিসেবে দেখছেন বিশ্লেষকরা। তারা বলছেন, বিবৃতিতে যেসব ভাষা ব্যবহার করা হয়েছে তার মাধ্যমে কেবল নিজস্ব ন্যারেটিভ প্রতিষ্ঠা করার চেষ্টা করছে মিয়ানমার। এ ধরনের বর্ণবাদী মন্তব্য নেপিদের কাছ থেকে প্রথমবার এলো তাও নয়। শুরু থেকেই দেশটি বলে আসছে রোহিঙ্গা বলে কিছু নেই, যাদের রোহিঙ্গা বলা হচ্ছে তারা বাঙালি। যেহেতু তারা বাঙালি, খানিকটা উন্মানুষের পর্যায়েই পড়েন তারা, এবং তাদের উপর জাতিগত নিধন চালানো যায়। মিয়ানমার জান্তা শুরু থেকে অবস্থা এমনই। কয়েকশো, এমনকি হাজারের কাছাকাছি বছর তাদের ভূখণ্ডে বসবাস করেও সে দেশের মানুষ হতে পারেনি রোহিঙ্গারা। অনেকেই অবশ্য এতে দ্বিতীয় বিশ্বযুদ্ধে রোহিঙ্গাদের অবস্থানকেই কারণ হিসেবে দাঁড়া করান, তবে সেটা ভিন্ন এক গল্প। বাংলাদেশের প্রসঙ্গটার এই বিবৃতিতে বলা হয়েছে যে দুই দেশের মধ্যে সমাধানের বিষয় হলেও এটিকে আন্তর্জাতিক ইস্যু হিসেবে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। মিয়ানমারের দাবি 2016 সালের অক্টোবর নভেম্বর এবং 2017 সালের আগস্টে রাখাইনের উত্তরাঞ্চলে আরসা সন্ত্রাসী গোষ্ঠী পুলিশ ফাঁড়ি ও ব্যাটালিয়নে সমন্বিত হামলা চালায়, যার প্রতিরক্ষামূলক জবাব হিসাবেই সন্ত্রাস বিরোধী অভিযান চালায় দেশটির রাষ্ট্রীয় বাহিনী। আরসার হুমকির কারণে স্থানীয় জাতিগোষ্ঠীর মানুষ অন্য শহর ও গ্রামে চলে যায়, আর বিপুল সংখ্যক বাঙালি বাংলাদেশে পালিয়ে যায়। মিয়ানমারের দাবি, আরসার হামলার আগে বুথিডং, মংডু ও রাথিডং টাউনশিপে 7,40,000-এর বেশি বাঙালি বসবাস করত। ঘটনার পর সেখানে 2 লাখের বেশি থেকে যায় এবং 5,40,000 বাংলাদেশে চলে যায়। 3টি আন্তর্জাতিক সনদ থাকার পরও শুক্রবার বাংলাদেশের একটি শিপ রিসাইক্লিং ইয়ার্ডে 9 জন শ্রমিকের মৃত্যু হয়েছে। দেশের দ্রুত প্রসারণশীল সবুজ বা পরিবেশ বান্ধব জাহাজ ভাঙা শিল্পের চরম বৈপরত্যকে সামনে নিয়ে এসেছে এই ঘটনা। সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপ রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজ হংকং কনভেনশনের অধীনে অনুমোদিত। মৃত্যু, বিষাক্ত পদার্থের প্রভাব ও দূষণের দুর্নাম ঘুচিয়ে দেশের জাহাজ ভাঙা শিল্প যে ক্রমেই নিরাপদ ও পরিবেশ বান্ধব হয়ে উঠছে তার উদাহরণ হিসাবে অন্যান্য ইয়ার্ডের সাথে এই ইয়ার্ডটিকেও তুলে ধরা হতো। কিন্তু এই মৃত্যুগুলো একটি মৌলিক প্রশ্ন সামনে এনেছে। সবুজ তকমাধারী ইয়ার্ডগুলো যদি শ্রমিকদের মৃত্যু চলতেই থাকে, তবে এই সনদের অর্থ আসলে কি? বাংলাদেশে এখন 23টি জাহাজ ভাঙা ইয়ার্ডকে সবুজ স্বীকৃতি দেওয়া হয়েছে। এর মধ্যে 17টি ইয়ার্ড হংকং কনভেনশনের অধীনে আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক ম্যারিটাইম অর্গানাইজেশনের তালিকাভুক্ত। কিন্তু 2026 সালের এখনও 4 মাসেরও বেশি বাকি থাকতেই ইতোমধ্যেই 12 জন জাহাজ ভাঙা শ্রমিকের মৃত্যু হয়েছে। 2021 সালের পর এটি 1 বছরের সর্বোচ্চ মৃত্যু। প্রতিষ্ঠানটি বলছে, হংকং কনভেনশনের অধীনে তাদের কাছে ইন্ডিয়ান রেজিস্টার অফ শিপিং বা IR ক্লাসের কমপ্লায়েন্স সদন রয়েছে। গুণগত মানের জন্য ব্যুরো ভেরিটাস বা পরিবেশগত ব্যবস্থাপনা, পেশাগত স্বাস্থ্য, নিরাপত্তা এবং জাহাজ রিসাইক্লিং ব্যবস্থাপনার জন্য তাদের জাপান ভিত্তিক ক্লাস এনকের সনদ রয়েছে। প্রতিষ্ঠানটির সরকারি অনুমোদনের মেয়াদ 2030 সালের অক্টোবর পর্যন্ত। এই মৃত্যুর ঘটনাগুলো বাংলাদেশে পরিবেশ বান্ধব জাহাজ ভাঙা শিল্পে উত্তরণের প্রক্রিয়া একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তৈরি করেছে। সবুজ সনদ থাকার মানেই কি একটি ইয়ার্ড প্রকৃত অর্থে নিরাপদ, নাকি অনুমোদনের পর যদি যথাযথ মানদণ্ড অনুসরণ না করা হয় তবে এসব সনদ কেবলই গ্রিন ওয়াশিংয়ে পরিণত হতে পারে? এবার শুনে নিচ্ছি বাঙালিয়ানার বাণিজ্য সংবাদ। 5 শরিয়া ভিত্তিক বেসরকারি ব্যাংক একীভূত হয়ে গঠিত রাষ্ট্রায়ত্ত সম্মিলিত ইসলামী ব্যাংক PLC রোববার থেকে একক ব্যবস্থাপনায় কার্যক্রম শুরু করেছে। শেষ 2 ব্যাংক গ্লোবাল ইসলামী ব্যাংক ও ইউনিয়ন ব্যাংক থেকে প্রশাসক প্রত্যাহার করে তাদের নিয়ন্ত্রণী সম্মিলিত ইসলামী ব্যাংকের কাছে হস্তান্তর করেছে বাংলাদেশ ব্যাংক। এর আগে গত 30 জুলাই এক্সিম ব্যাংক থেকে প্রশাসক ও তার দল প্রত্যাহার করে বাংলাদেশ ব্যাংক। ওই ব্যাংকের কার্যক্রম তখন থেকে সম্মিলিত ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনা পরিচালকের তত্ত্বাবধানে চলে আসছিল। গত 20 জুলাই বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদ নীতিগতভাবে সিদ্ধান্ত নেয় একীভূত হওয়া ইসলামী ব্যাংক, ফোর্স সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক ও সোশ্যাল ইসলামী ব্যাংকের পূর্ণ নিয়ন্ত্রণ সম্মিলিত ইসলামী ব্যাংকের কাছে হস্তান্তর করা হবে। এবার শুনে নিচ্ছি বাঙালিয়ানার ক্রীড়া সংবাদ। ওয়েস্ট ইন্ডিজের সাবেক ক্রিকেটার ইয়ান বিশপ বরাবরই বাংলাদেশের ক্রিকেটের গুণমুগ্ধ। নিজের এক্স অ্যাকাউন্টে প্রশংসাসূচক মন্তব্য করে থাকেন। ডারউইনে অস্ট্রেলিয়াকে প্রথম টেস্টে 9 উইকেটে হারিয়ে ঐতিহাসিক জয়ের পর তিনি লিখেছেন, বাংলাদেশ ক্রিকেট এবং দেশের মানুষের জন্য এটি সত্যি এক ঐতিহাসিক অর্জন। বিশপ মনে করেন, এখন তাদের প্রাপ্য সম্মানটুকু দেওয়ার সময় এসেছে, যে স্বীকৃতি এর আগে অনেকের কাছ থেকেই হয়তো যথেষ্ট মেলেনি। তিনি আরও লিখেছেন, এই জয়ে অনেকেরই গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। মেহেদী হাসান মিরাজ,
তানজিদ হাসান সহ আরও অনেকে। তবে বিশেষভাবে হাসান মাহমুদের কথা বলতেই হয়। গত কয়েক বছর ধরে তিনি দারুণ নিয়ন্ত্রিত লাইন লেন্থে বোলিং করে আসছেন। তার বোলিং অ্যাকশনও বেশ কার্যকর ও ছন্দময়। বাঙালিয়ানার প্রদর্শন সংবাদ শেষ হলো। ধন্যবাদ।